তাহলে পরিবেশ রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল সিএফসি দ্বারা ওজোন স্তর ধ্বংস। এটা মাঝে মাঝে আসে। আমাদের এখানে প্রথমে জানতে হবে সিএফসি বলতে কি বোঝায়। সিএফসি এর একটা নাম, বাণিজ্যিক নাম ফ্রেয়ন। ফ্রেয়নের সাথে একটা সংখ্যা থাকে, 10, 11, 12, 13, এরকম 124, এরকম একটা সংখ্যা থাকে। এই সংখ্যাটা কিভাবে আসে সেটা জানতে হবে। তারপর আমাদের জানতে হবে মুক্তমূলক কি, সবার শেষে হলো ক্রিয়া কৌশলটা। ওকে, তাহলে আমরা প্রথমেই জেনে নেই সিএফসি বলতে কি বোঝায়। সিএফসি এটার যদি আমরা পূর্ণরূপ করি তাহলে ক্লোরোফ্লোরোকার্বন। কার্বন, তার মানে বুঝতেছো ক্লোরিন থাকবে, ফ্লোরিন থাকবে, কার্বন থাকবে। এই তিনটা উপাদান মাস্ট থাকতেই হবে। সাথে যদি হাইড্রোজেন থাকে, থাকতে পারে। যদি হাইড্রোজেন থাকে তাহলে তার নামটা শুধু সিএফসি হবে না, তখন তার নাম হয়ে যাবে হাইড্রো সিএফসি। যদি হাইড্রোজেন থাকে তবে নাম হবে HCFC। যেমন আমরা একটা উদাহরণ দেই, সিএফসির একটা উদাহরণ, কার্বন একটা, ফ্লোরিন একটা, ক্লোরিন 3টা। দেখো এখানে কার্বনের যোজনী হলো 4, তার মধ্যে একটা যোজনী ফিল আপ হয়েছে ফ্লোরিন দ্বারা, বাকি 3টা ক্লোরিন দ্বারা ফিল আপ হয়েছে। তো এটাকে যেমন আমি সিএফসি বলতেছি, এর বাণিজ্যিক নাম ফ্রেয়ন 11। আর যদি আমরা এটাকে ইউপেক নাম করি তাহলে এটার নাম হবে ট্রাইক্লোরোফ্লোরোমিথেন। একটা কার্বন দেখে মিথেন। আচ্ছা, এখন আমাদের এখানে মূল এটা হচ্ছে যে 11, এই 11 কিভাবে আসে। তাহলে এই ফ্রেয়ন সংখ্যা বের করার যে উপায়, সেটা হলো আমরা এখানে বসাবো কার্বনের সংখ্যা, হাইড্রোজেনের সংখ্যা আর ফ্লোরিনের সংখ্যা। আমরা জানি এভাবে আমরা হিসাব করি, একক, দশক, শতক, সহস্র, এইভাবে হিসাব করি না আমরা, এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর, সহস্র, এরকম তো। তাহলে আমাদের এককের ঘরে যাবে ফ্লোরিন, দশকের ঘরে আসবে হাইড্রোজেন, আর শতকের ঘরে আসবে কার্বন। এরপরে আমরা এখান থেকে বিয়োগ করব হলো 90। এটা হলো ফ্রেয়ন সংখ্যা নির্ণয় করার সূত্র। তাহলে আবার খেয়াল করো, এককের ঘরে বসাবো ফ্লোরিন যতটা আছে ততটা, দশকের ঘরে হাইড্রোজেন যতটা আছে ততটা, আর শতকের ঘরে কার্বন যতটা আছে ততটা। তাহলে খেয়াল করো এই যে যৌগটা ট্রাইক্লোরোফ্লোরোমিথেন, তাহলে এর ফ্রেয়ন নাম্বার ইজ ইকুয়ালস টু, খেয়াল করো তো দশকের ঘরে আসলো ফ্লোরিন কয়টা, একটা, সরি এককের ঘরে আসলো ফ্লোরিন একটা, দশকের ঘরে হাইড্রোজেন তো নাই, শূন্যটা, আর শতকের ঘরে কার্বন কয়টা, একটা। তাহলে আমি যদি বিয়োগ করি 90, কত থাকে, 11। এটাকে আমরা এই যে এখানে লিখছি ফ্রেয়ন 11। আমরা আরেকটা উদাহরণ দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। মনে করো আমি এরকম একটা লিখলাম CF2Cl2, তাহলে এটার ফ্রেয়ন সংখ্যা কত, ফ্রেয়ন নাম্বার কত,
তাহলে খেয়াল করো, কার্বন আছে একটা, হাইড্রোজেন শূন্যটা, ফ্লোরিন আছে দুইটা, -90 থাকে কত? 12। তাহলে এটার নাম কি? ফ্রেয়ন 12। আরেকটা দেখি আমরা, C2F2Cl4, C2F2Cl4। তাহলে এটার ফ্রেয়ন সংখ্যা বের করতে হবে। ফ্রেয়ন নাম্বার ইজ ইকুয়ালস টু, কার্বন আছে দুইটা, হাইড্রোজেন নাই, ফ্লোরিন আছে দুইটা, বিয়োগ 90, তাহলে থাকতেছে কত? 2 1 1 112। তাহলে এটার নাম কি? ফ্রেয়ন 112। এখানে কেন 102? কার্বন একটা, হাইড্রোজেন শূন্যটা, ফ্লোরিন দুইটা। আচ্ছা, তাহলে দেখো একটা হাইড্রো সিএফসি দেখি আমরা, C2H2F2Cl2, এটার ফ্রেয়ন নাম্বার কত? তাহলে কার্বন দুইটা, হাইড্রোজেন দুইটা, ফ্লোরিন দুইটা, দেখো -90, তাহলে 2 3 1, তাহলে এটার নাম হচ্ছে ফ্রেয়ন 132। হিসাব ঠিক আছে তো? বিয়োগটা ঠিক আছে না? ফ্রেয়ন 132। আচ্ছা, তাহলে আমরা কিভাবে ফ্রেয়ন নাম্বার বের করতে হয় আসলে পারবো। আরেকটা দেখি, আরেকটু বড় টড়ো দেই, C3H2F4Cl2, C3, তাহলে এটার ফ্রেয়ন সংখ্যা কত? ফ্রেয়ন নাম্বার ইকুয়ালস টু, কার্বন আছে তিনটা, হাইড্রোজেন দুইটা, ফ্লোরিন আছে চারটা, -90 4 3 2, তাহলে এটার নাম ফ্রেয়ন 234। ওকে, তাহলে আমি সংকেত দেখলে নাম বের করতে পারি। এবার নাম দেওয়া আছে, সংকেত বের করতে হবে। নাম থেকে সংকেত বের করা। আচ্ছা, তাহলে নাম থেকে যদি সংকেত বের করতে চাই, খেয়াল করো আমাদের দেওয়া আছে ফ্রেয়ন 113 বা ফ্রেয়ন 13, আগে 13তে যাই, শুধু ফ্রেয়ন 13 এটা দেওয়া আছে। তাহলে আমাদের কাজ হলো, আমরা ফ্রেয়ন সংখ্যা কত আছে এখানে? 13। তাহলে আমাদের মনে রাখতে হবে কার্বন, হাইড্রোজেন আর ফ্লোরিন এর সংখ্যা বের করব আমরা এইভাবে, ফ্রেয়ন নাম্বার যোগ দিব 90। তাহলে ফ্রেয়ন নাম্বার আছে 13 যোগ 90, তাহলে 113। তাহলে কার্বন একটা, হাইড্রোজেন শূন্যটা, ফ্লোরিন তিনটা, তাহলে আমার সংকেত হচ্ছে কার্বন এর যোজনী লিখবো আমরা চারপাশে 4টা, ফ্লোরিন 3টা, হাইড্রোজেন নাই, তাহলে বাকি যে হাত খালি আছে সেটা ফিল আপ করবে ক্লোরিন। ক্লোরিন থাকতেই হবে মাস্ট, কারণ আমাদের নাম কি? সিএফসি, ক্লোরোফ্লোরো কার্বন। ক্লোরিন থাকতে হবে, ফ্লোরিনও থাকতে হবে, হাইড্রোজেন থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা, আরেকটা দেখি আমরা, ফ্রেয়ন 112 দেওয়া আছে এটা। তাহলে আমি এখন কি করব? কার্বন, হাইড্রোজেন আর ফ্লোরিনের সংখ্যাটা বের করব। তাহলে আমার কাজ হলো ফ্রেয়ন নাম্বার যোগ 90, ফ্রেয়ন নাম্বার আছে 112 যোগ 90 ইকুয়ালস টু 202, এরকম হয় না নাকি? 202, ঠিক আছে। আচ্ছা, তাহলে কার্বন আছে দুইটা, হাইড্রোজেন নাই, ফ্লোরিন দুইটা। তাহলে এখন আমি কিভাবে বের করব? কার্বন দুইটা না, খেয়াল করো একটু, এখানে বুঝতে হবে।
দুইটা কার্বনকে আমরা এভাবে লিখব, দেন কার্বনের যোজনীগুলো সাজাবো। কার্বনের যোজনী 4, তাহলে 4, এই কার্বনেরও 4টা হয়েছে, এই কার্বনেরও 4টা হয়েছে। এখন আমার ফ্লোরিন আছে কয়টা? 2টা। এখানে একটা ফ্লোরিন দিলাম, এখানে একটা ফ্লোরিন দিলাম, বাকি আর হাত থাকে 1টা 2টা 3টা 4টা, তার মানে C2F2Cl4। এটাকে আমরা বলতেছি ফ্রেয়ন 112। ঠিক আছে? ফ্রেয়ন 224, দেখি এটা ফ্রেয়ন 224। তাহলে এটার সংকেত বের করতে হবে। তাহলে আমি কার্বন হাইড্রোজেন ফ্লোরিন সংখ্যা বের করবো আগে। কার্বন হাইড্রোজেন ফ্লোরিন সংখ্যা ইকুয়ালস টু ফ্রেয়ন নাম্বার প্লাস 90। তাহলে 224 যোগ 90 4 1 3। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে কার্বন আছে 3টা, হাইড্রোজেন আছে 1টা, ফ্লোরিন আছে 4টা। তাহলে আমরা কার্বন 3টাকে এভাবে লিখব, এর হাতগুলো ছড়ায় দিব। হাইড্রোজেন আছে 1টা, দিলাম 1টা, আর ফ্লোরিন আছে 4টা, 1 2 3 4। তোমরা বলতে পারো স্যার আমি কি যেখানে ইচ্ছা সেখানে দিব? ইচ্ছা, এখানে তেমন কোনো ফ্যাক্টর না। বাকি হাতগুলো ক্লোরিন দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে আমার কার্বন 3টা, হাইড্রোজেন 1টা, ফ্লোরিন 4টা, ক্লোরিন 3টা। এটার নাম ফ্রেয়ন 224। ঠিক আছে? তাহলে আমরা ফ্রেয়ন নাম্বার থেকে সংকেত বের করতে পারি, সংকেত থেকেও নাম বের করতে পারি। ওকে, এবার আমাদের মুক্তমূলক জানতে হবে। মুক্তমূলক কি? মুক্তমূলক, মুক্তমূলক এটাকে ইংরেজিতে বলে ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল। আচ্ছা, তাহলে মনে রাখবা মুক্তমূলকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর একটি একক ইলেকট্রন থাকে। এর একটি একক ইলেকট্রন থাকে। এর একটি একক ইলেকট্রন থাকে মানে কি? খেয়াল করো, এই হলো ক্লোরিন। একটু সবাই বুঝে নাও আগে, তারপরে আমি তুলতে দিব আবার। এই যে ক্লোরিনের Cl2 অণু, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, তারা শেয়ার করছে, তাই না? এই ইলেকট্রন সে কেড়ে নিল, এই ইলেকট্রন সে কেড়ে নিল। এই অবস্থায় এই যে ক্লোরিন ডট, এই যে ডট, এই ডট মানে তার একটা ইলেকট্রন, এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন। ঠিক আছে? এই ডট মানে একটা সিঙ্গেল ইলেকট্রন। তাইলে যখন এটা তৈরি হইল, এটাকে আমরা বলতেছি মুক্তমূলক, ফ্রি রেডিক্যাল। মনে রাখবা মুক্তমূলক তৈরি হয় সূর্যের আলো এর উপস্থিতিতে। এই যে চিহ্নটা H নিউ, এটাকে আমরা সূর্যের আলো বলি। সূর্যের আলো ছাড়া সাধারণত মুক্তমূলক তৈরি হয় না। এই যে এখানে দেখো, আমি এরকম ভাবে তীর চিহ্ন দেই নাই, এরকম ভাবে দিয়েছি। তাহলে এই যে তীর চিহ্ন, এটার মানে কি? এটার মানে হলো একটা ইলেকট্রন গিয়েছে এদিকে, এই যে এদিকে একটা ইলেকট্রন গিয়েছে, আর এদিকে আর একটা ইলেকট্রন গিয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটি একক ইলেকট্রন বিশিষ্ট মূলককে মুক্তমূলক বলে। মুক্তমূলকের সংজ্ঞা যদি আমরা দেই, সংজ্ঞা: একটি একক ইলেকট্রনধারী মূলককে মুক্তমূলক বলে। মুক্তমূলক বলে। আচ্ছা বলো তো,
যেহেতু তাদের একটা একক ইলেকট্রন আছে, এদের অষ্টক কি পূরণ হয়? এদের অষ্টক কি পূর্ণ? এদের অষ্টক পূর্ণ না। তাহলে সবাই কি অষ্টক পূর্ণ করতে চায় না? এরাও অষ্টক পূর্ণ করতে চায়। এই কারণে মুক্তমূলক খুব দ্রুত বিক্রিয়া দিয়ে অষ্টক পূরণ করতে চায়। মুক্তমূলক খুব দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, খুব দ্রুত বিক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারে, তাই এর সক্রিয়তা অনেক বেশি। তাই এর সক্রিয়তা অনেক বেশি। তাহলে যত মুক্তমূলক আছে দুনিয়াতে সকল মুক্তমূলকের সক্রিয়তা অনেক বেশি। আচ্ছা, ওকে, তাহলে আমরা মুক্তমূলক শিখলাম। মুক্তমূলক অনেক ধরনের আছে, আমরা জৈব যৌগে আবার মুক্তমূলক পড়ব, সেখানে আমাদের পড়তে হবে। আর মুক্তমূলক তৈরি হয় সূর্যের আলোর উপস্থিতিতে। সূর্যের আলোর উপস্থিতিতে মুক্তমূলক তৈরি হয়। এটা হলো আর একটা কথা। আর একটা কথা হলো সমযোজী বন্ধনের সুষম বিভাজনের কারণে মুক্তমূলক তৈরি হয়। সমযোজী বন্ধনের সুষম বিভাজনের কারণে মুক্তমূলক তৈরি হয়। সমযোজী বন্ধনের সুষম বিভাজনের কারণে মুক্তমূলক তৈরি হয়। কেমন? এই যে একটু আগে খেয়াল করো, আমি যদি সিএফসি দিয়েই বুঝাই, একটু খেয়াল করো। এই হলো কার্বন, কার্বনের সাথে এই ক্লোরিন, বাকিগুলা ফ্লোরিন আছে ধরে নিলাম আমরা। হ্যাঁ, এটার নাম হলো ফ্রেয়ন 13। তো এখানে একটা ইলেকট্রন আছে, আমরা ইলেকট্রনটা, কার্বনের ইলেকট্রনটাকে একটু লাল করে দিলাম আর ক্লোরিনের ইলেকট্রনটাকে সবুজ করে দিলাম। এখন সূর্যের আলোতে আছে তারা H নিউ। তো ক্লোরিন এই ইলেকট্রনটা কেড়ে নিবে, কার্বন তার ইলেকট্রন কেড়ে নিবে। তাহলে রেজাল্ট হলো CF3, এর উপর একটা ডট, অর্থাৎ ওই যে ইলেকট্রনটা, প্লাস ক্লোরিন, তার উপর ওই ডট সবুজ কালারের, তার ওই ইলেকট্রনটা। এই দুইটাই মুক্তমূলক, এটাও মুক্তমূলক, এটাও মুক্তমূলক, যেহেতু প্রত্যেকেরই একটা করে সিঙ্গেল ইলেকট্রন আছে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো সমযোজী বন্ধনে কয়টা ইলেকট্রন ছিল মনে আছে? একটা, দুইটা। সমযোজী বন্ধন, প্রত্যেকটা সমযোজী বন্ধনে কয়টা ইলেকট্রন অবস্থান করে? দুইটা। এই দুইটা ইলেকট্রন, একটা ছিল কার্বনের আর একটা ছিল ক্লোরিনের। যখন শেয়ার করেছিল, কার্বন একটা শেয়ার করেছিল আর একটা ক্লোরিন শেয়ার করেছিল, কিন্তু যখন আবার ভাঙলো তখন কার্বনেরটা কার্বন নিয়ে নিল, ক্লোরিনেরটা ক্লোরিন নিয়ে নিল। এখন যদি এমন হইতো, আমি যদি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই, মনে করো HCl। HCl এর এখানে এটা হলো হাইড্রোজেনের ইলেকট্রন আর এটা হলো ক্লোরিনের ইলেকট্রন। তো এখন দেখা যায় এটার বন্ধন যখন ভাঙে তখন দুইটা ইলেকট্রনই ক্লোরিন নিয়ে নেয়, ফলে হাইড্রোজেন হয়ে যায় ফুললি পজিটিভ আর ক্লোরিন হয়ে যায় ফুললি নেগেটিভ। এই নেগেটিভের এখানে একটা হলো এই ইলেকট্রন আর একটা হলো হাইড্রোজেন ইলেকট্রন, মানে দুইটা ইলেকট্রনই কেড়ে নিয়েছে। এখানে একটা সমযোজী বন্ধন তৈরি হয়েছে না? এই সমযোজী বন্ধনে কয়টা ইলেকট্রন? এই একটা লাল কালারের ইলেকট্রন আর একটা সবুজ কালারের ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, দুই ইলেকট্রন কিন্তু দুইজনের। হাইড্রোজেন একটা লাল আর ক্লোরিন একটা সবুজ,
বোঝানোর জন্য আমরা এভাবে লিখেছি। এখন বন্ধন যখন ভেঙে গেছে তখন দুইটা ইলেকট্রনই কে কেড়ে নিয়েছে? ক্লোরিন কেড়ে নিয়েছে। এই যে বন্ধনটা ভাঙলো এটাকে আমরা বলি বিষম বিভাজন। এই বিভাজনের নাম বিষম বিভাজন। বিভাজন এর বাংলা শব্দ, এর আরেকটা মিনিং হলো ভেঙে যাওয়া। ঠিক আছে, আর এখানে যে ভাঙছে দেখো যারটা সে নিয়েছে, ক্লোরিনেরটা ক্লোরিন নিয়েছে, কার্বনেরটা কার্বন নিয়েছে, এটা হলো সুষম বিভাজন। সুষম মানে সমান সমান, বিষম মানে সমান না। ওকে, তাহলে কখন মুক্তমূলক তৈরি হয়? সুষম বিভাজনে না বিষম বিভাজনে? সুষম বিভাজনে। ওকে ফাইন, তাহলে আমরা মুক্তমূলক তো বুঝে গেলাম। এখন খেয়াল করো কিভাবে সিএফসি ওজোন স্তরকে ধ্বংস করে। ওজোন একটা অণু, তোমরা জানো অক্সিজেন O2, আর যখন O3 হয় তখন তাকে বলি আমরা ওজোন অণু। এটা হলো অক্সিজেন অণু, দুইটাই কিন্তু অণু, আর এটা ওজোন অণু। আচ্ছা, অক্সিজেনে খেয়াল করো তো অক্সিজেনের যোজনী কত? ওর যোজনী কত? 2। ওর যোজনী কত? 2। তাহলে অক্সিজেনের যোজনী যেহেতু 2, অষ্টক পূরণ আছে, অষ্টক পূরণ আছে। খেয়াল করো এই ইলেকট্রনগুলো ওর অধীনে আছে, তাহলে 8টা ইলেকট্রন আছে। দেখো 1 2 3 4 5 6 7 8। আবার দেখো স্থিতিশীল আছে, দ্বিবন্ধন দ্বারা দুইটা অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়েছে এবং স্থিতিশীল আছে, তাই না? এখানে খেয়াল করো ওজোন অণু যেটা, এই হলো অক্সিজেন, এটা আর একটা অক্সিজেন, এটা আর একটা অক্সিজেন, এটা মাইনাস হয়ে গেছে আর এটা প্লাস। ঠিক আছে, যখন ওজোন গঠন হইল তখন স্বাভাবিকভাবে মাঝখানের যে অক্সিজেন, এই অক্সিজেনটা দেখো মাইনকা চিপা পড়ে গেছে, কারণ ওর অবস্থাটা কি? আমি বহন করতে পারবো 2 কেজি, আমাকে দেওয়া হয়েছে 3 কেজি। আমি বহন করতে পারবো 2 মন, আমার মাথায় যদি 3 মন দেয় তাহলে আমার ঘাড় ভেঙে যাবে না? তাহলে এখানে অক্সিজেনের যোজনী কত ছিল? স্বাভাবিকভাবে 2, কিন্তু অক্সিজেন তো এখানে ডাবল, এই 2 যোজনী এর সাথে ফিল আপ করছে, আবার এখানে অতিরিক্ত আরো যোজনী এই অক্সিজেনের সাথে ফিল আপ করছে, তাহলে এই অক্সিজেনের অবস্থা খারাপ না? এই অক্সিজেন এখান থেকে মুক্তি চায়, সেখানে থাকতে চায় না। তো এখান থেকে মুক্তি চাওয়ার কারণেই এই ওজোন অণুটা অস্থিতিশীল হয়ে পড়ে। এক ফ্যামিলিতে 2 জন আছে, 2 জন খুব নিরীহ পাবলিক, কোনো ঝগড়াঝাটি নাই, খুব ভালোভাবে তাদের দিন কাটতেছে। আর এই ফ্যামিলিতে 3 জন থাকার কারণে রেগুলার ঝগড়া হচ্ছে, ফ্যামিলি অস্থিতিশীল। এই জন্য ওজোন নিজেও কি রিঅ্যাক্টিভ, সক্রিয়। অক্সিজেন কিন্তু কম্পারেটিভলি নিষ্ক্রিয়, ওর তুলনায়, ওজনের তুলনায় নিষ্ক্রিয়। তাহলে ওজনের এই অক্সিজেন পরমাণুটা আলাদা হতে চায়, কারণ তার অবস্থা ভালো না, অস্থিতিশীল, এই জন্য সে এখান থেকে আলাদা হতে চায়। তো ওজন এখান থেকে আলাদা হওয়ার জন্য কারো সাহায্য চাইবে, যে আমাকে এখান থেকে উদ্ধার করো, আমি বিপদে আছি। ইন দ্যাট টাইম সিএফসি হলো এমন একটা গ্যাস, যে গ্যাস খুব সহজে নষ্ট হয় না। এসি, ফ্রিজ এই জাতীয় যন্ত্র থেকে, এই জাতীয় মেশিন থেকে সিএফসি নির্গত হয়, নির্গত হয়ে সে পরিবেশে থাকে, ধ্বংস হয় না। অন্যান্য গ্যাস কিন্তু ধ্বংস হয়ে যায়, বিক্রিয়া করে অন্য গ্যাসে রূপান্তর হয়ে যায়, কিন্তু সে কারোর সাথে বিক্রিয়া করে না, খুব চুপচাপ উঠতে 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 যখন সে ওজোন স্তরের কাছাকাছি পৌঁছায়, সূর্যের আলো যখন ওর উপর পড়ে, মনে করে ওজোন স্তর, এখানে সিএফসি উড়ে চলে গেল। সূর্যের আলো যখন এই সিএফসির উপরে পড়ে,
সিএফসির উপরে সূর্যের আলো পড়ার সাথে সাথে এখানে তৈরি হয় ক্লোরিন মুক্তমূলক। ওই যে একটু আগে দেখায় আসছি, যখনই ক্লোরিন মুক্তমূলকটা তৈরি হয়, এবার এই ক্লোরিন, খেয়াল করো আমি একটু আগে বলছি ও কি স্থিতিশীল, এই ক্লোরিন কিন্তু স্থিতিশীল না, আবার এই অক্সিজেন কি স্থিতিশীল, মাঝখানের অক্সিজেন, তাহলে ক্লোরিনও স্থিতিশীল না, অক্সিজেনও স্থিতিশীল না। এইবার এই যে ক্লোরিন সে কার সংস্পর্শে আসছে, বুঝতেছো? তাহলে ক্লোরিন ওর বাড়িতে বেড়াইতে যায়, এখন ওই যে মাঝখানের অক্সিজেন ও খুব চোখ মুছতেছে বারবার, কিছু বলে না। ক্লোরিন বলে কি ব্যাপার তুমি কান্নাকাটি করো কেন? অক্সিজেন বলে বইলো না ভাই, আমার অনেক খাটায় ওরা, আমার যতটুকু কাজ করার দরকার তার থেকে বেশি কাজ করায়। বলে ঠিক আছে চলো তোমাকে আমি রেস্কিউ করে নিয়ে যাব। এবার এই ক্লোরিন ওই যে অক্সিজেন, সেই অক্সিজেনকে কাঁধে করে বের হয়ে যায়, ঠিক আছে? বাট এখন এখানে কাহিনী আছে, কাহিনী হলো অক্সিজেনের যোজনী কত? 2, ক্লোরিনের কত? তাহলে ক্লোরিন তো 2 যোজনী ফুলফিল করতে পারতেছে না, তাই না? তাহলে অক্সিজেনের একটা যোজনী এখানে রয়ে যাচ্ছে, যে এটা আবার আরেকটা মুক্তমূলক। খেয়াল করো, মুক্তমূলক ছিল ক্লোরিন, সেই ক্লোরিন ওজনের সাথে বিক্রিয়া করে তৈরি হলো অক্সিক্লোরো মুক্তমূলক, এটা নাম অক্সিক্লোরো মুক্তমূলক, ঠিক আছে? সূর্যের আলো কিন্তু আছে। এইবার এই যে অক্সিজেন সে আবার ভেঙে যায়, ভেঙে গিয়ে তৈরি করে অক্সিজেন মুক্তমূলক 2টা, ভেঙে গিয়ে কি তৈরি করে? অক্সিজেন মুক্তমূলক। এই অক্সিজেন মুক্তমূলক আবার এই অক্সিক্লোরো মুক্তমূলকের সংস্পর্শে আসে, অক্সিজেন কিন্তু আলাদা হয়ে গেল, আবার ক্লোরিন মুক্তমূলক। তাহলে খেয়াল করো, এই ক্লোরিন কিন্তু প্রথমে ছিল, এই যে প্রথমে কিন্তু ক্লোরিন ছিল, আবার কি হলো? ক্লোরিন হয়েছে না, এই ক্লোরিন আবার এই বিক্রিয়া ঘটাবে, আবার এই বিক্রিয়া ঘটবে, আবার এই বিক্রিয়া ঘটবে, আবার এটা ঘটবে, আবার এটা ঘটবে, আবার এটা ঘটবে, এটা চলতেই থাকবে, এই বিক্রিয়া চলতেই থাকবে। এটা 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 অক্সিজেন অণু সূর্যের আলোর উপস্থিতিতে ভেঙে গিয়ে অক্সিজেন মুক্তমূলক তৈরি করে। তাহলে অক্সিজেন মুক্তমূলক, এটাও মুক্তমূলক, আর প্রত্যেকটা মুক্তমূলকই সক্রিয়, এটাও মুক্তমূলক। এই দুইটা মুক্তমূলক যখন একে অপরের সংস্পর্শে আসে, তখন অক্সিজেন বলে যে আমরা দুজন আলাদা হয়ে যাই, আলাদা হয়ে গেল, আর মাঝখান থেকে ক্লোরিন বেচারা আগে যা ছিল তাই হয়ে গেল, ঠিক আছে? ও আবার আগের ঘটনা, এইভাবে বাইসিরিয়াল চলতে থাকবে। তো একটা ক্লোরিন, এই যে একটা ক্লোরিন মুক্তমূলক প্রায় 10,000 ওজন অণুকে ধ্বংস করে, 10,000 ওজন অণুকে, এটা বইয়ের কথা, কোনো কোনো বইতে আবার 1 লক্ষ বলছে, 10,000 থেকে 1 লক্ষ। এই ক্লোরিন মুক্তমূলক 10,000 ওজন অণুকে ধ্বংস করার পরে আরেকটা ক্লোরিন মুক্তমূলকের সন্ধান পায়। যখন এদের মধ্যে দেখা হয় তখন ওরা আবার এই শেষ, ও যে এতটা সক্রিয় ছিল, মানে যখন মানুষ রেগে যায় তখন কি করে, হাতের কাছে যা পায় তা ভাঙতে থাকে, ভাঙতে 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 ভাঙার শেষ কি করবে, তখন বসে পড়ে, বৈশা তখন কি এত কিছু ভেঙে ফেলছি, ও সবই তো আমার টাকা কেনা, এখন ভেঙে ভেঙে এখন মন টন খারাপ, এখন কি হয়ে যায়, পুরা কুল, তাই না? তো ক্লোরিন কি করছে, ভাঙতে ভাঙতে 10,000 ভাঙছে, ভাঙার পরে এখন সে কি হয়েছে, কুল, ঠিক আছে? তাহলে এইভাবে একটা সিএফসি দ্বারা 10,000টা ওজন অণু ধ্বংস হয়। তা ডে বাই ডে এভাবে যদি ধ্বংস হতে থাকে তাহলে কি হবে, ওজন স্তর ধ্বংস হয়ে ওজন স্তরে গর্ত তৈরি হবে, এবং গর্ত হয়ে গেছে অলরেডি। এবং বলা হয়েছে যে একটা গবেষণা দেখা গেছে রাশিয়ার উপরে যে মহাশূন্য, সেখানে আকাশে ওজন স্তর বরাবর বাংলাদেশটা যত বড়, বাংলাদেশের আয়তন যত বড়, এত বিশাল আয়তনের একটা ওজন গর্ত তৈরি হয়েছে।
বুঝছো তো? তাহলে এখন এটা ছিল হলো পুরোটা ওজোন স্তর, এটা হলো রাশিয়া, এই ধরো রাশিয়া, এই বরাবর হলো একটা গর্ত তৈরি হয়েছে, এই গর্তটা কত বড়? বাংলাদেশের সমান। তাহলে খেয়াল করো, এখন এই হলো সূর্য, তাহলে সূর্যের আলো সরাসরি কোথায় আসতেছে? এখন সূর্যের আলো যখন এখানে পড়ে, এটা কিন্তু ওজন আছে, এই ওজন স্তর একটা আয়নার মতো, গ্লাস, মিরর, যখন মিররের উপর আলো পড়ে সে রিফ্লেক্ট হয়ে আবার চলে যায় না? তাহলে এখানে যত ধরনের ক্ষতিকর রশ্মি, গামা, এক্স, ইউভি, যত ধরনের ক্ষতিকর রশ্মি আছে এই ওজোন স্তরে পড়ে আবার রিফ্লেক্ট হয়ে মহাশূন্যে ফিরে যায়, বাট এই বরাবর ফিরে যাচ্ছে না, চলে আসতেছে। তাহলে এই যে গামা রশ্মি, এক্স রশ্মি, ইউভি বা কসমিক রশ্মি আছে, এই রশ্মিগুলো প্রচুর পরিমাণে শক্তি বহন করে পৃথিবীতে চলে আসে। ডে বাই ডে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে, যেটাকে আমরা বলতেছি গ্লোবাল ওয়ার্মিং, ডে বাই ডে, বিশেষ করে আমাদের মতো নিম্ন অঞ্চলধারী দেশগুলোর জন্য ভবিষ্যতে হয়তো বা বড় ধরনের একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।